আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার সিটি তাদের সর্বশেষ ম্যাচে উলভারহ্যাম্পটনকে অর্থাৎ উলভসকে রীতিমতো ৫-১ গোলে বিধ্বস্ত করেছে, যেখানে এর্লিং হল্যান্ড একাই ৪টা গোল করলেন এবং আরও একবার খুবই ক্রুশাল মোমেন্টে ইপিএল এর গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এর্লিং হল্যান্ড তার রেঞ্জটা দেখালেন, তার গোল স্কিনিং অ্যাবিলিটির আরও একটা কিন্তু জানান দিলেন। কয়েকটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর সম্পর্কে একটু আলোচনা করতে চাই এবং স্পষ্টত কয়েকটা পয়েন্ট এখানে চলে আসবে। প্রথমত, ব্যাপারটা নিয়ে একেবারে কথা না বললেই নয়। হুলিয়ান আলভারেজ সম্পর্কে আমি আলোচনা শুরু করেছি ২০২১ সালে এবং একেবারে নিজের উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে বলতে চাই যে সময় লিওনেল স্কালোনি মাত্র ট্রেনিং গ্রাউন্ডে তাকে দেখে ভালো কথা বলেছেন, তখন থেকে আলভারেজকে ফলো করি এবং যারা লম্বা সময় ধরে ফুটবল ফ্ল্যাগ দেখেন তারা খুব ভালো করে জানেন আলভারেজকে স্টার্টিং লাইনআপে নামানো হচ্ছে না। এই টাইপের কথাবার্তা একটা ম্যাচে ৪টা গোল করার পরও যদি এর্লিং হল্যান্ডকে কেন্দ্র করে বলেন, তবে আমার কাছে মনে হয় ফেভারিট একজন ফুটবলার সম্পর্কে বলতে গিয়ে একটু বেশি করে বায়াসড হয়ে যাচ্ছেন। বায়াসড হয়ে যাওয়াটা খারাপ কোনো কিছু নয়, তবে একটা ম্যাচে যে প্লেয়ারটা ৪টা গোল করে ফেললেন, অন্তত সেই ম্যাচে আসলে আলভারেজকে স্টার্টিং লাইনআপে রাখা উচিত এর্লিং হল্যান্ডের পরিবর্তে, সে জিনিসটা বলা উচিত নয়। তবে আলভারেজের কাছে সুযোগ থাকছে, দুর্দান্ত একটা গোল করেছেন, অল্প কয়েক মিনিটে আরও একবার নিজের ক্লাস দেখিয়েছেন। ম্যান সিটি থেকে সরে অন্য কোনো ক্লাবে যাবেন কিনা সিদ্ধান্তটা আলভারেজের ব্যাপার। আমরা যতই ফুটবল ফ্ল্যাগে বসে বসে এখানে রীতিমতো নিজেদের এক্সপার্টাইজ দেখাই না কেন, যতদিন পর্যন্ত আলভারেজ এই সিদ্ধান্ত না নেবেন ততদিন পর্যন্ত আমাদের নিজেদের এই জিনিসটা বিশ্বাস করা উচিত যে আলভারেজ ম্যানচেস্টার সিটিতে হ্যাপি আছেন এবং তিনি এখন পর্যন্ত তার ওভারঅল স্ট্যাটাস এবং গেম টাইম নিয়ে সন্তুষ্ট না হলেও এতটাও অসন্তুষ্ট নন যে তাকে অন্য একটা ক্লাবে এখন পর্যন্ত যেতে হবে। যেখানে প্লেয়ারটাই কোনো কিছু করছেন না, সেখানে আমাদের এই কথাগুলো বলা মায়ের চেয়ে মাসির দরদ বেশি, অনেক সময় এমন টাইপের একটা ব্যাপার হয়ে যায়। এরপর আমি এর্লিং হল্যান্ডের এই ৪টা গোলের প্রসঙ্গে আসি। আমি প্রথমত এর্লিং হল্যান্ডকে কৃতিত্ব কিন্তু দিয়েছি, তবে একই সঙ্গে এর্লিং হল্যান্ড কেন ইপিএল এর এমন টাইপের ম্যাচে পারেন, তবে কেন চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচগুলোতে পারেন না, সেই টাইপের কথাবার্তাগুলো কিন্তু বলতে হবে এবং এখানে একটা বিষয় একেবারে স্পষ্ট করতে হবে। সেটা হচ্ছে, প্রথমত এর্লিং হল্যান্ড 2টো গোল করেছেন পেনাল্টি থেকে। প্রতিপক্ষ ডিফেন্ডাররা এভাবে হরিফিক ডিফেন্ডিং করে একের পর এক পেনাল্টির সুযোগ এনে দেবেন। অন্তত প্রতিপক্ষ যদি রিয়াল মাদ্রিদ হয়, চ্যাম্পিয়ন্স লিগের যদি একেবারে সেমিফাইনাল ফাইনালের মতো স্টেজ হয়, তাহলে ধরে নেবেন যে এমন টাইপের ভুল ডিফেন্ডাররা করবেন না এবং এর্লিং হল্যান্ড এতগুলো কিন্তু পেনাল্টি থেকে গোল করার স্কোপ পাবেন না। দ্বিতীয় গোলটা করেছিলেন অসাধারণ একটা হেডারের মাধ্যমে, যেখানে রদ্রি একটা খুবই ভালো ক্রস করেছিলেন ডিবক্সের মধ্যে। এই হেডারটা এর্লিং হল্যান্ড আসলে অনেকটুকু লাফিয়ে করেছেন। তবে আপনারা যারা রুডিগারের সঙ্গে এর্লিং হল্যান্ডের ব্যাটলটা দেখেছেন ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদের এনকাউন্টারে, তারা নিশ্চয়ই একেবারে স্পষ্টত জানেন যে ডিবক্সের মধ্যে এতটুকু স্পেস এর্লিং হল্যান্ডকে দিলে তিনি আসলেই এতটা লিথাল হয়ে উঠবেন। বিশ্বমানের ডিফেন্ডাররা এতটা আনমার্কড অবস্থায় এর্লিং হল্যান্ডকে রাখবেন না। এর্লিং হল্যান্ড যে গোলটার মাধ্যমে তার চতুর্থ গোলটা কমপ্লিট করেছেন, অসাধারণ একটা ফিনিশিং ছিল, জোরালো একটা শট ছিল। অ্যাগেন এর্লিং হল্যান্ডের এই অসাধারণ স্কিলটাকে অ্যাকনোলেজ করছি, তবে একই সঙ্গে বলছি যে এই যে কাউন্টার অ্যাটাক থেকে একটা বল পেয়েছেন, 1-on-1 সিচুয়েশন পেয়েছেন, আপনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডিবক্সে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যেভাবে কনফিডেন্সের সঙ্গে লো লাইন ডিফেন্স করেন, হল্যান্ডকে এতটুকু স্পেস এতটুকু জায়গা পেতে আসলে দেখেছেন। মূল খেলাটা কিন্তু এখানে আসলে স্পেসের। আপনি যদি এর্লিং হল্যান্ডকে 1-on-1 সিচুয়েশন অর্থাৎ সামনে মাত্র একজন ডিফেন্ডার এমন সিচুয়েশন দেন, যদি ডিবক্সের মধ্যে ওই যে হেড তিনি যেভাবে করেছেন সেরকম স্পেস দেন, এর্লিং হল্যান্ড এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবে সবচেয়ে বড় বাস্তব সত্য হচ্ছে, বড় বড় ম্যাচে বিশেষ করে রিয়ালের মতো ডিফেন্সিভলি যারা অনেক বেশি করে কমফোর্টেবল এবং কাউন্টার অ্যাটাকে উঠতে পছন্দ করে, এমন দলের বিপক্ষে এর্লিং হল্যান্ড এতটা স্পেস পাবেন না। এতটা স্পেস না পেলে এতটা ভয়ঙ্কর হবেন না। আরও একটা ফ্যাক্টর, এই ম্যাচে রদ্রি 2টো গোলে অ্যাসিস্ট করেছেন এবং রদ্রি যে পরিমাণ ফ্রিডম পেয়েছেন রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে, একটা কথা বলেছিলাম, এগুলো পরবর্তীতে কেউ মনে রাখেন না, তো একটু হলেও খারাপ লাগে। সেটা ছিল রদ্রি এই সিজনে অনেকটাই হাই অন দ্য পিচ খেলছেন, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে রীতিমতো ঘোরাঘুরি করছেন। এতটা উপরে উঠে এসে রদ্রিকে যদি আপনি খেলতে অ্যালাউ করেন, তাহলে সেখানে রদ্রির একটা কন্ট্রিবিউশন থাকবে। রিয়াল মাদ্রিদ সেই জিনিসটা কিন্তু অ্যালাউ করেনি। রদ্রির ইম্প্যাক্টটা রিয়াল মাদ্রিদ ম্যান সিটির মাঠে যথেষ্ট পরিমাণ লিমিটেড রেখেছিল। এর্লিং হল্যান্ডের মতো প্লেয়ারকে আনলিশ করতে রদ্রি বা কেভিন ডি ব্রুইনার মতো একজন মিডফিল্ডারের অসাধারণ একের পর এক ডিবক্সের মধ্যে বল দেয়া লাগে। অ্যাগেন এটা আপনি হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগের এমন টাইপের ম্যাচে দেখছেন না, যে কারণে এর্লিং হল্যান্ডও এতটা লিথাল হচ্ছেন না। তবে যখনই তিনি স্পেস পান, যখনই তিনি কাউন্টার অ্যাটাকে 1-on-1 সিচুয়েশন দেখেন, তখন এর্লিং হল্যান্ড আসলে এতটাই ভয়ঙ্কর।